আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আজকে তোমাদের সাথে সরাসরি কোনো ক্লাস নিতে পারলাম না। সাউন্ডের প্রবলেম হচ্ছিল বারবার। সম্ভবত আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার বাসায় অথবা তোমাদের ওখানে। যাই হোক, আমি আজকের ক্লাসটা তোমাদের প্রেজেন্টেশন করে তোমাদেরকে আমি ইউটিউবে ছেড়ে দেবো। তখন তোমরা ইউটিউব থেকে যে লিঙ্কটা পাবা সেই লিঙ্ক তোমরা দেখে ক্লাসটা কমপ্লিট করে নিও। এবং ক্লাসের মধ্যে আমি অনেকগুলো কোশ্চেন রাখবো। সেই কোশ্চেনগুলো তোমরা ঠিকভাবে বুঝে শুনে তারপরে অ্যান্সারগুলো আমাকে পরবর্তী ক্লাসে দেবা। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করবো স্ক্যাফোল্ডিং নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনস্ট্রাকশন প্রসেস সাবজেক্টের স্ক্যাফোল্ডিং 15 অধ্যায় 267 পেজের স্ক্যাফোল্ডিং নিয়ে আলোচনা করব। তো স্ক্যাফোল্ডিং বলতে কী বোঝায়? কোনো কাঠামোর নির্মাণ কাজ বা দেওয়ালের গাঁথনি কাজ করার সময় নির্মাণ কাজের হাইট যদি 1.5 মিটারের বেশি হয়ে যায়, তখন কি নির্মাণের যে উপকরণগুলো আছে, যে মশলাগুলো আছে, যে মিস্ত্রিগুলো কাজ করে তাদের যে যন্ত্রপাতিগুলো আছে, সেগুলো একটা কি মাচায় রেখে কাজ করার সুবিধার জন্য যে অস্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা হয় তাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। তাহলে সহজ কথা, স্ক্যাফোল্ডিং বলতে কী বোঝায়? নির্মাণ কাজ করার জন্য মিস্ত্রিরা যার উপরে দাঁড়িয়ে তাদের মালামাল বা ম্যাটেরিয়ালসগুলো রেখে কোনো দেওয়াল প্লাস্টার করে, কোনো দেওয়ালকে গাঁথনি করে, বা যে কোনো নির্মাণ কাজ কি কমপ্লিট করে। ঠিক আছে, এই যে অস্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করছে, আমরা যে অস্থায়ী মাচা তৈরি করতেছি, এই অস্থায়ী প্ল্যাটফর্ম বা মাচাকে বলা হয় হচ্ছে আমাদের স্ক্যাফোল্ডিং। এই যে এটা হচ্ছে আমাদের একটা স্ক্যাফোল্ডিং। যখন দেখো এটা অস্থায়ী মাচা তৈরি করা আছে, এটাকে আমাদের স্ক্যাফোল্ডিংয়ের মাচা। এটা ফ্রেম, এটা একটা স্ক্যাফোল্ডিং। এই যে মাচা তৈরি করছে, যে মাচার উপর দাঁড়িয়ে মিস্ত্রিরা কি কাজগুলো কমপ্লিট করে। তো স্ক্যাফোল্ডিংয়ের বিভিন্ন অংশের নাম আছে। তার আগে বলি স্ক্যাফোল্ডিং কেন ব্যবহার করবো আমরা। স্ক্যাফোল্ডিংয়ের প্রয়োজনীয়তা অনেক। স্ক্যাফোল্ডিং না ছাড়া কিন্তু মিস্ত্রিরা সহজে মালামাল এক স্থানে রেখে কাজ করতে পারে না সহজে। এটা নির্মাণ কাজ করার সময় মিস্ত্রি মালামাল রেখে গাঁথনি করার সুবিধার জন্য কি আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। নির্মাণ কাজের চারপাশে পর্যাপ্ত জায়গা না থাকলে কি সুষ্ঠুভাবে নির্মাণ কাজ করার জন্য কি আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করি। কাঠামোর বাইরের দিকে রং করা বা কারুকাজ করার সময় আমাদেরকে স্ক্যাফোল্ডিং ব্যবহার করি। অনেক সময় কি স্ট্রাকচার যদি অনেক বড় হয়ে যায়, ইমারত যদি অনেক বড় হয়ে যায়, যা 1.5 মিটার থেকে অনেক বেশি, তখন কি যারা রাজমিস্ত্রি আছে বা যারা কাজগুলো করে থাকে তারা সহজে কি নির্মাণ কাজ ঠিকমতো করতে পারে না। তখন তাদের কাজের সুবিধার জন্য এবং মিস্ত্রির সুবিধার জন্য তখন কি একটা অস্থায়ী মাচা তৈরি করে, যার উপর দাঁড়িয়ে কি মিস্ত্রিরা কাজ করে। এই যে বাইরের দিকে রং করে এবং কি বাইরের যে কারুকার্যযোগ্য যে কাজগুলো আছে, নকশাগুলো আছে, সেগুলো করার জন্য কি আমাদের মাচা তৈরি করতে হয়। আর এটাই কি স্ক্যাফোল্ডিং। স্ট্রাকচার মেরামত করার জন্য কিন্তু আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। ভারী কোনো নির্মাণ সামগ্রী কি ওঠানামা করার জন্য কি আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। এরপর চলো দেখি আমরা স্ক্যাফোল্ডিং তৈরি করার সময় বিভিন্ন অংশ আছে, এই বিভিন্ন পার্ট আছে, যে হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল। ঠিক আছে, বিভিন্ন রকম মেম্বারগুলো আমরা কি ব্যবহার করি, কাঠ বা বাঁশ বা স্টিল। ঠিক আছে, এগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো বিভিন্ন অংশের নাম আছে। যেমন স্ক্যাফোল্ডিং ব্যবহার করার সময় যদি ভার্টিক্যালভাবে যে মেম্বারগুলো থাকে, আমাদের যে খুঁটিগুলো থাকে, যেগুলো মাটিতে পুঁতে থাকায়, সেই খুঁটিগুলোকে বলা হয় স্ট্যান্ড। এই খুঁটিগুলো সাধারণত 2 থেকে 2.5 মিটার পর পর ভার্টিক্যালভাবে মাটিতে পুঁতে রাখা হয়, তাকে আমাদের স্ট্যান্ড বলা হয়। সকল প্রকার ভার্টিক্যাল এই মেম্বারগুলোকে বলা হয় স্ট্যান্ড। এরপর আছে লেজার। লেজার হচ্ছে ভার্টিক্যাল মেম্বারগুলোকে ধরে রাখার জন্য, ভার্টিক্যাল মেম্বারগুলোকে স্থির রাখার জন্য এর বরাবর হরিজন্টাল বাঁশ বা কাঠের যে আনুভূমিক মেম্বারগুলো ব্যবহার করি, সেই আনুভূমিক মেম্বার, মানে এই যে আনুভূমিক যে মেম্বারগুলো আছে আমাদের এখানে দেখতে পাচ্ছ, এই আনুভূমিক মেম্বারগুলোকে বলা হয় আমাদের লেজার বলা হয়। যা এই এক একটা লেজার 1.2 থেকে 1.5 মিটার পরপর কি দূরত্ব পরপর স্থাপন করা হয়। এরপর আসে 3 নম্বর পয়েন্ট, পুটলক। আচ্ছা, পুটলকটা হচ্ছে অনেক সময় কি হয় আমাদের, যে একটা দেওয়াল তৈরি করছি, দেওয়াল তৈরি করার সময় দেওয়ালের মাঝে মাঝে কি আমরা ফাঁকা রাখি, ফাঁকা রেখে সেই ফাঁকা জায়গার মধ্যে কি বাঁশের বা স্টিল ঢুকিয়ে আমরা কি করি, তারপর একটা মাচা স্থাপন করি। ঠিক আছে, যা অনেক সময় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকে, মানে লম্বভাবে থাকে, বাঁশটা একবারে ঠিক
আর তোমার হচ্ছে ফোকরের ভিতরে ঢুকে মাচার উপরে স্থাপন করা হয়, মানে 90 ডিগ্রি বা সমকোণ বরাবর কাজ করে। যে এটা দেওয়ালের সমকোণ বরাবর কি কাজ করে, এটাকে বলা হয় পুটলক, যার এক প্রান্ত থাকে লেজারের সাথে, মানে একটা থাকে হচ্ছে হরিজেন্টাল যে মেম্বারগুলো আছে, যে হরিজেন্টাল মেম্বারগুলো আছে, এই হরিজেন্টাল মেম্বারের উপরে একটা বাস থাকে, এবং আর এক প্রান্ত থাকে হচ্ছে আমাদের দেওয়ালে ফোকরের মধ্যে, দেওয়ালে ফোকরের মধ্যে ঢুকে দেওয়া হয়। কাঠ বা বাঁশের যে আনুভূমিক মেম্বারগুলো আছে, সেই মেম্বারগুলো এক প্রান্ত দেওয়ালের সাথে এবং এক প্রান্ত কি লেজারের মধ্যে স্থাপন করে যে আবদ্ধ করা হয় তাকে আমাদের পুটলক বলা হয়। এরপরে কি রাখা হয়, আমাদের তক্তা রাখা হয়। তক্তা রেখে রাজমিস্ত্রিরা কি বসে বা দাঁড়িয়ে সহজে কি কাজ করতে পারে। এটা 1.2 মিটার দূরে স্থাপন করতে হয়। এরপর আসি আমার 4 নম্বর পয়েন্টে, ব্রেইসটা কি, স্ট্যান্ডের উপরে আবদ্ধকৃত যে ডায়াগোনাল টেনশনগুলো আছে আমাদের, স্ট্যান্ডের উপরে আবদ্ধ করে যে আমাদের ডায়াগোনাল টেনশনগুলো, যে ডায়াগোনাল যে মেম্বারগুলো আছে দেখো, মানে কোনাকুনিভাবে লেজার এই স্ট্যান্ড এবং লেজারকে ঠিক স্থানে ধরে রাখার জন্য বা সঠিক স্থানে ধরে রাখার জন্য, যাতে স্ক্যাফোল্ডিং নড়াচড়া করতে না পারে, এই জন্য কি তার আড়াআড়িভাবে আমরা একটা বাঁশের মেম্বার বা কাঠের মেম্বার ব্যবহার করি। এই যে আড়াআড়িভাবে যে মেম্বারগুলো ব্যবহার করছি, দেখো যে এটা আড়াআড়িভাবে, এই যে ডায়াগোনাল ব্রেস লেখা আছে, এই আড়াআড়ি যে মেম্বারটা ব্যবহার করছি, সেই আড়াআড়ি মেম্বারকে বলা হয় আমাদের ডায়াগোনাল ব্রেস বা ব্রেস। এরপর আসি আমার 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে বলছে টোবোর্ডটা হচ্ছে এটা, যেটার উপরে কি মিস্ত্রি কোনো যন্ত্রপাতি রেখে বা মিস্ত্রি দাঁড়িয়ে বা বসে কাজ করে, সেই স্থানকে বলা হয় টোবোর্ড। পুটলকের উপর স্থাপন করে লেজার এবং কি সমান্তরাল স্থাপিত তক্তাগুলোকে টোবোর্ড বলা হয়। এটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম নামে পরিচিত, যা শ্রমিকদের নিরাপত্তার জন্য আমাদের ব্যবহার করা হয়। এরপর আসি গার্ড রেইল। এই গার্ড রেইল বলতে কি বোঝায়, গার্ড রেইল হচ্ছে ওয়ার্কিং লেভেল মানে এই যে আমাদের যে টোবোর্ডটা আছে, এই ওয়ার্কিং লেভেল থেকে জানি কোনো মিস্ত্রি পড়ে না যায় বা কাজ করার সুবিধার জন্য বা নিরাপত্তার জন্য যে এই গার্ড রেইল ব্যবহার করা হয়। মিস্ত্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য কি আমাদের এই গার্ড রেইলগুলো ব্যবহার, এই দেখো রেল, এই যে এগুলো হচ্ছে আমাদের রেল, এই যে হরিজেন্টাল যে মেম্বারগুলো আছে না পুটলকের উপরে, যাতে মিস্ত্রিকে হঠাৎ করে পড়ে না যেতে পারে বা কোনো মশলা উপর থেকে কি নিচে পড়ে যেতে না পারে, এক কথা মিস্ত্রিকে প্রোটেকশন দেওয়ার কাজে কি আমাদের ব্যবহার করা হয়। এরপর আসি 7 নম্বর পয়েন্টে, রেকার কি, এটা হচ্ছে এক ধরনের তির্যক সাপোর্ট। এই ডায়াগোনাল টেনশনের মতো কি রেকার এক ধরনের, যে স্ক্যাফোল্ডিংকে ধরে রাখার জন্য বা খারাপভাবে ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। এই যে আমরা ব্যবহার করছি ডায়াগোনাল ব্রেসার, এই ডায়াগোনাল ব্রেসারের মতো রেকারও কি সেম একটা জিনিস। এরপর ওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেটা বললাম যে টোবোর্ড এবং ওয়ার্কিং প্ল্যাটফর্ম একই রকম জিনিস। টোবোর্ডটা হচ্ছে কাঠের তক্তাগুলোকে বলা হয় টোবোর্ড, এবং এই কাঠের তক্তাগুলোকে একসাথে লাগিয়ে জয়েন্ট করে যে অস্থায়ী মাচা তৈরি করে, সেই মাচাটাকে হচ্ছে আমাদের ওয়ার্কিং প্ল্যাটফর্ম, যার উপরে মিস্ত্রি দাঁড়িয়ে কি বা বসে বা মালামাল রেখে কি কাজ করে। এরপর আসি লাস্ট 9 নম্বর পয়েন্ট, ট্রান্সামটা কি, যে সমস্ত পুটলকের উভয় প্রান্ত কি লেজারের উপর স্থাপন করা হয়। অনেক সময় কি আমরা এমনভাবে স্ক্যাফোল্ডিং তৈরি করার সময় যে আমাদের পুটলকগুলো আছে, এই পুটলকগুলো কি দেওয়ালের ফোকরের মধ্যে ঢোকানো যায় না, মানে দেওয়ালে কোনো ফোকর থাকে না, ফাঁকা স্থান থাকে না। একটা জায়গায় রং তৈরি করতেছি বা একটা দেওয়ালে রং করব বা একটা পুরাতন দেওয়ালকে মেরামত করব, সেই পুরাতন দেওয়াল মেরামত করার সময় তো পুরাতন দেওয়ালের মাঝে কোনো ফাঁকা থাকে না, তখন সেখানে কোনো পুটলক পাওয়া যায় না। এর জন্য কি এই যে হরিজেন্টাল মেম্বারগুলো আছে, সেই হরিজেন্টাল মেম্বারগুলো এই যে লেজারগুলো আছে আমাদের, এই লেজারের উপরে কি স্থাপন করা হয়, দুইটা লেজারের উপর স্থাপন করা হয়। এই যখনই দুইটা কোনো পুটলক পাওয়া যাবে না, দুইটা লেজারের উপরে কি একটা মেম্বার স্থাপন করা হয়, তখন তাকে আমাদের ট্রান্সাম বলা হয়। এরপরে কি স্ক্যাফোল্ডিংয়ের প্রকারভেদ। স্ক্যাফোল্ডিং সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে। আচ্ছা, স্ক্যাফোল্ডিং প্রকারভেদ হচ্ছে, এখানে বিভিন্ন প্রকার আছে, যেমন কি সিঙ্গেল বা ব্রিক লেয়ার স্ক্যাফোল্ডিং, এরপর আছে কি
ম্যানস বা ডাবল স্ক্যাফোল্ডিং, ক্যান্টিলিভার বা নিডেল স্ক্যাফোল্ডিং, ল্যাডার স্ক্যাফোল্ডিং, চিমনি স্ক্যাফোল্ডিং, সাসপেন্ডেড স্ক্যাফোল্ডিং, স্টেজিং স্ক্যাফোল্ডিং, তারপর কি গ্যান্টিস স্ক্যাফোল্ডিং, স্টিল স্ক্যাফোল্ডিং। এই বিভিন্ন প্রকার স্ক্যাফোল্ডিং আছে। আমি শুধু সংক্ষেপে এক একটা স্ক্যাফোল্ডিং কেমন সেটাকে আলোচনা করছি। প্রথমে আসি আমাদের সিঙ্গেল স্ক্যাফোল্ডিং বা ব্রিক স্ক্যাফোল্ডিং, ব্রিক লেয়ার স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং হচ্ছে আমাদের দেওয়ালের সমান্তরাল বরাবর বা দেওয়াল হতে 1.2 মিটার দূরে স্ট্যান্ড এবং লেজারের বা পুটলগের সমন্বয়ে কি এই স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়, যেখানে ছোটোখাটো কাজ, মানে দেওয়ালে গাঁথনি করছি বা দেওয়ালে ধরে নাও রং করছি, ছোটো ছোটো দেওয়াল, সে দেওয়ালের মাঝে অনেক সময় কি ফোকর থাকে, সে ফোকরের মধ্যে যে আমরা যে পুটলক যেটা বললাম, যে এক প্রান্ত দেওয়ালে ফোকরের মধ্যে থাকবে এবং এক প্রান্ত থাকবে হচ্ছে কি লেজারের উপরে স্থাপন করে যে হরিজেন্টাল যে মেম্বার স্থাপন করি, সেই হরিজেন্টাল মেম্বারটাকে বলা হয় আমাদের পুটলক। এই যে পুটলক, স্ট্যান্ড এবং লেজার এর সমন্বয়ে যে আমাদের স্ক্যাফোল্ডিং তৈরি করা হয় তাকে বলা হয় আমাদের সিঙ্গেল স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, সেটা সাধারণত 1.2 মিটার দূরে দূরে স্থাপন করা হয়। এরপর আসে আমরা ম্যানস স্ক্যাফোল্ডিং বা ডাবল স্ক্যাফোল্ডিং। আচ্ছা, ডাবল স্ক্যাফোল্ডিং বলতে কী বোঝায়? সাধারণত পাথরের গাঁথনির ক্ষেত্রে বা দেওয়ালের, যেখানে দেওয়ালের মধ্যে কি ছিদ্র করে পুটলক সমূহ কি ব্রিক লেয়ার স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়। দেখো দেওয়া আছে, এখানে চিত্র দেওয়া আছে। ঠিক আছে, ব্রিক লেয়ার স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয় যারা খুব কষ্টসাধ্য, সেখানে এই ডাবল স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়। তা কী বললাম, সাধারণত দেওয়ালের গাঁথনির ক্ষেত্রে যেখানে দেওয়ালের মধ্যে ছিদ্র করে পুটলকসমূহ বসিয়ে ব্রিক লেয়ারে কি স্ক্যাফোল্ডিং নির্মাণ করা কষ্টসাধ্য হয়, সেখানে কি আমাদের স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়। এতে 2 সারি স্ট্যান্ড বসানো হয় এবং এক সারি দেওয়ালের থেকে 20 থেকে 30 সেন্টিমিটার দূরে এবং অন্য সারি 1 মিটার থেকে 1 মিটার দূরে প্রথম সারি থেকে, তারপর সমান উচ্চতায় 2টি সারি স্ট্যান্ডের সাথে লেজারের মধ্যে কি বাঁধা হয়, যেভাবে বাঁধা হয় সেটা আমাদের কি ডাবল স্ক্যাফোল্ডিং বলা হয়। মানে সিঙ্গেল স্ক্যাফোল্ডিং যেমন এক প্রান্ত ফোকরের মধ্যে থাকবে, দেওয়ালের ফোকরের মধ্যে, এবং এক প্রান্ত থাকবে কি লেজারের মধ্যে, ঠিক এটি একই রকম হচ্ছে এক প্রান্ত ফোকরের মধ্যে, এক প্রান্ত একটা লেজারের মধ্যে, তার থেকে 1 মিটার দূরে আরেকটা লেজার স্থাপন করা হয়, মোট ডাবল করা হয়, সিঙ্গেলের থেকে ডাবল করা হয়। এবার দেখো ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার মানে কি ঝুলন্ত। এখানে যখন কি আমাদের নির্মাণ কাজ বিল্ডিংয়ের পাশে ব্যস্ত রাস্তা থাকে বা ব্যস্ত কোনো এলাকা থাকে যেখানে কি স্ক্যাফোল্ডিং নির্মাণ করা কষ্টসাধ্য বা করা সম্ভব না, সেখানে কি তখন জানালার ফাঁকে বা দেওয়ালের ছিদ্র করে ক্যান্টিলিভারের ন্যায় নিডেল বিমে মানে ঝুলিয়ে আমাদের কি এক প্রান্ত দালানের মধ্যে ঢুকিয়ে শক্তভাবে বিমের বিয়ারের সাথে আটকানো হয় এবং অন্য প্রান্ত ক্যান্টিলিভারের মতো বা ক্যান্টিলিভার প্রান্তে স্ক্যাফোল্ডিংয়ের ন্যায় প্রয়োজনীয় ফ্রেম তৈরি করা হয়, তাকে আমাদের স্ক্যাফোল্ডিং, ক্যান্টিলিভার স্ক্যাফোল্ডিং বলা হয়। এক কথায় যেখানে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা কষ্টসাধ্য বা করা সম্ভব না, তখন আমাদের কি করা হয়, স্ক্যাফোল্ডিং এক প্রান্ত দেওয়ালের মধ্যে আর এমনভাবে স্থাপন করা হয় বা আটকে রাখা হয় যেন স্ক্যাফোল্ডিংটা আমাদের ঝুলে থাকে, এটাকে বলা আমাদের ক্যান্টিলিভার স্ক্যাফোল্ডিং। এরপর আসে আমাদের ল্যাডার স্ক্যাফোল্ডিং। ল্যাডার স্ক্যাফোল্ডিং হচ্ছে, এটা হচ্ছে উন্নত মানের ডাবল স্ক্যাফোল্ডিং। সাধারণত হালকা কাজের, বিশেষ করে বাইরের দিকে রং করার জন্য বা কারুকাজ করার জন্য এই ধরনের স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। এটা নাট বল্টুর সাহায্যে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে ব্যবহার করা হয়। এরপর আসি আমরা চিমনি স্ক্যাফোল্ডিং। চিমনি স্ক্যাফোল্ডিং কি? এই ধরনের স্ক্যাফোল্ডিং কাঠামোর ভিতরে বা বাইরের উভয় দিকে তৈরি করা যেতে পারে। ভিতরে স্ক্যাফোল্ডিং করলে তার বহনকারী মেম্বারগুলো কি দেওয়ালের মধ্যে ছিদ্র করে প্রবেশ করে দেওয়া হয় এবং প্ল্যাটফর্মের মধ্যে নিচ ট্যাপ দরজা লাগানো হয় যাতে কাজের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সরবরাহ করা যায়। ভিতর থেকে দেওয়ালের সমস্ত অংশের কাজ করার অসুবিধা হলে বাইরে স্ক্যাফোল্ডিংগুলো তৈরি করা হয়। এরপর কি ঝুলন্ত স্ক্যাফোল্ডিং। ক্যান্টিলিভার এবং ঝুলন্ত স্ক্যাফোল্ডিং প্রায় একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এই ধরনের স্ক্যাফোল্ডিংয়ে মাটিতে করা হয় না, স্টিল ফ্রেমের উপর রশির সাহায্যে বা
চেইনের সাহায্যে প্ল্যাটফর্মের উপরে কি ঝুলিয়ে দেওয়া হয়, উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর আছে কি স্টেজিং, নির্মাণ কাজ ভারী উপকরণ, বড় বড় প্রিকাস্ট রড ব্লক ব্যবহার করার জন্য কি স্টেজিংয়ের প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এটা অনেক মজবুত, অনেক দীর্ঘস্থায়ী এবং অনেক শক্তিশালী হওয়া লাগে। এরপর কি আছে আমাদের গ্রান্টিস স্ক্যাফোল্ডিং, নির্মাণ কাজ চলাকালীন সময় কাঠামোর মালামাল কায়িক পরিশ্রম মানে অনেক যাতে কষ্টসাধ্য কোনো কাজ ওঠানামার জন্য বা অসম্ভব হয়, তখন এই ধরনের কি গ্রান্টিস স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়। এই যে এটা হচ্ছে আমাদের গ্রান্টিস স্ক্যাফোল্ডিং, যেমন ভারী পাথরের ব্লক বা অন্য অন্য মালামাল অধিক উঁচু স্থানে কি উত্তোলন করার কাজে এই ধরনের স্ক্যাফোল্ডিংগুলো আমাদের ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমাদের ট্রাভেলার গ্রান্টি কথা বলো না, ক্লাস নিচ্ছি। ট্রাভেলার গ্রান্টি বা ক্রেন কি লম্বালম্বি বিম এবং কি স্ট্যান্ডের সাহায্যে যে চিত্র আছে দেখো, এই চিত্র অনুযায়ী আমাদের কি এক ধরনের গ্রান্টি তৈরি করা হয়, যা নির্মাণতব্য দেওয়ালের উভয় দিকে এক সেট করে গ্রান্টি রাখা হয় এবং উভয় গ্রান্টির উপরে কি ক্রস আকারে বিম প্রদান করা হয়। এটাকে আমাদের গ্রান্টি স্ক্যাফোল্ডিং বলা হয় বা ট্রাভেলার স্ক্যাফোল্ডিং বলা হয়। এরপর দেখো আছে আমাদের প্ল্যাটফর্মের গ্রান্টি, একই রকম জিনিস স্টিল স্ক্যাফোল্ডিং, যেটা এখন আমাদের আধুনিক যুগে ব্যবহার করা হয়। যদিও বাঁশ কাঠ দিয়ে স্ক্যাফোল্ডিং তৈরি করা প্রাথমিকভাবে অনেক সহজ হয় বা খরচটা কম হয়, কিন্তু যদি বারবার আমি একই ধরনের কাজ করে থাকি, তখন কি আমাদের এই বাঁশ খুঁটিগুলো কি বারবার ব্যবহার করা অনেক সমস্যার মধ্যে পড়ে যায় এবং সেটা অনেক মজবুত হয় না, দীর্ঘস্থায়ী হয় না এবং টেকসই হয় না। এগুলো অধিক উচ্চতা সম্পন্ন কাজ করার জন্য আমাদের স্টিল স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়, মানে বাঁশ খুঁটি এর পরিবর্তে স্টিল দিয়ে যে স্ক্যাফোল্ডিং তৈরি করা হয় তাকে স্টিল স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্টিল স্ক্যাফোল্ডিংয়ের সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কী কী। এই সুবিধাগুলো হচ্ছে যে এগুলোতে অধিক উচ্চতায় স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়, যেখানে 10 তলা 20 তলা 30 তলা 40 তলা 50 তলা 100 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি করা হয়, সেখানে কিন্তু এই বাঁশ খুঁটিতে স্থাপন করা যাবে না, সেখানে অবশ্যই আমাদের স্টিল স্ক্যাফোল্ডিং ব্যবহার করতে হবে। এটা অধিক শক্তিশালী এবং কি দীর্ঘস্থায়ী সম্পন্ন হয়ে থাকে স্টিল স্ক্যাফোল্ডিং। এটা সহজে তৈরি করা যায় এবং কি অপারেশন করা খুবই সহজ, মানে নাট বোল্টের সাহায্যে কি এটা তৈরি করা যায়। এটা কোনো প্রকার কি অগ্নি নিরোধক গুণসম্পন্ন স্ক্যাফোল্ডিং তৈরি করা এবং কি অপারেশন করা অসুবিধার থেকে সুবিধাগুলো বেশি হয়ে থাকে আমাদের। এর অসুবিধাগুলো হচ্ছে যে এর প্রাথমিক খরচ কিন্তু অনেক বেশি, তৈরি করতে অনেক অভিজ্ঞ মিস্ত্রির প্রয়োজন এবং শ্রমিকের প্রয়োজন হয়, বারবার রং করতে হয়, কারণ কাজ করার সময় এগুলো অনেক সময় মশলা লেগে কাজ করা স্টিলগুলো কি মশলা বারবার লেগে যাওয়ার ফলে কী হয়, সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয়, এর জন্য এর প্রাথমিক খরচটা অনেক বেশি হয়ে যায়। এরপর আসি আমরা হচ্ছে কাঠের স্ক্যাফোল্ডিংয়ের চেয়ে স্টিলের স্ক্যাফোল্ডিংয়ের সুবিধা এবং অসুবিধা। আগে বললাম যে কাঠের স্ক্যাফোল্ডিং হচ্ছে যেখানে ছোটোখাটো কাজ করা হয়, যেখানে কাজ করতে কি আমাদের অধিক পরিশ্রম দরকার নাই, যেখানে অধিক উচ্চতা সম্পন্ন কাজ না, কম উচ্চতা সম্পন্ন কাজ করতে হয়, যেখানে ভারী কোনো মালামাল রাখার প্রয়োজন নাই, সেখানে সাধারণত আমাদের কাঠের স্ক্যাফোল্ডিংগুলো ব্যবহার করে থাকি। এবং স্টিল স্ক্যাফোল্ডিং কোথায় ব্যবহার করে থাকি, যেখানে কি আমাদের অধিক উচ্চতা সম্পন্ন কি বিল্ডিং তৈরি করি, সেখানে কি আমাদের স্টিল স্ক্যাফোল্ডিংগুলো ব্যবহার করি। স্টিল স্ক্যাফোল্ডিংয়ের অনেকগুলো মালামাল কি একসাথে স্তূপ করে রাখা যায়, কিন্তু টিম্বার কি করা খুবই অসুবিধাজনক। এটাকে সহজে নড়াচড়া করা যায়, কিন্তু কাঠেরগুলো সহজে নড়াচড়া করা যায় না। স্টিল স্ক্যাফোল্ডিং সহজে পরিবর্তনশীল করা যায়, কিন্তু কাঠেরগুলো সহজে পরিবর্তনশীল করা যায় না। নির্মাণ কাজ সহজ করার জন্য কি স্টিল স্ক্যাফোল্ডিং ব্যবহার করা অনেক সহজ হয়। যদি স্ক্যাফোল্ডিংয়ের পরিমাণ আস্তে আস্তে কি বৃদ্ধি করা হয়, তখন কি কাঠেরগুলো স্থাপন করলে সেখানে ঠিকভাবে লোড ক্যাপাসিটি ঠিকভাবে করা যায় না, সেখানে কি আমাদের স্টিল স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। স্টিল স্ক্যাফোল্ডিংয়ের সামর্থ্য এবং শক্তি অনেক বেশি হয় কাঠের থেকে। এই কাঠের স্ক্যাফোল্ডিং কি আগুনে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু স্টিল স্ক্যাফোল্ডিং আগুনে নষ্ট হয় না। এর প্রাথমিক খরচ কাঠের চেয়ে স্টিলের স্ক্যাফোল্ডিংয়ের খরচটা একটু বেশি।
কিন্তু এর ফিটিং খরচ নষ্ট হলেও এটা বারবার স্থাপন করা যায়, কাঠের সাথে সংযোজন করা যায়। এর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় স্টিলের তৈরি করার সময়, কিন্তু কাঠেরটা খুব বেশি দরকার হয় না। রং করার ক্ষেত্রে কি সহজে কি মরিচা ধরে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কাঠের থেকে স্টিল স্ক্যাফোল্ডিংয়ের সুবিধা। এবার খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, শোরিং এবং স্ক্যাফোল্ডিংয়ের মধ্যে পার্থক্য। আচ্ছা, শোরিং বলতে হচ্ছে ঠেস দেওয়া, যেখানে কোনো বিপদগ্রস্ত কাঠামো বা স্ট্রাকচার ভেঙে পড়ছে, অথবা যেখানে আমরা একটা মনে করো যে একটা ড্রেন তৈরি করব, ড্রেন তৈরি করার সময় আমরা ড্রেনে প্রথমে মাটি খনন করি, মাটি খনন করার সময় মাটির এপাশ এবং ওই পাশ জানি সহজে কি পড়ে না যায়, এর জন্য আমরা কি করি, মাটিতে একটা তির্যকভাবে ঠেস দেই, এই ঠেসটাকে বলা হয় শোরিং। তো শোরিং এবং স্ক্যাফোল্ডিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে বিপদগ্রস্ত কোনো কাঠামো সাপোর্ট প্রদান করার জন্য কি আমাদের যে অস্থায়ী স্ট্রাকচার নির্মাণ করা হয় তাকে শোরিং বলা হয়। আর স্ক্যাফোল্ডিং হচ্ছে নির্মাণ কাজ সুবিধার জন্য যে অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হয় তাকে আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। এরপর আসি আমরা হচ্ছে, এটা সাধারণত কাঠ দ্বারা তৈরি করা হয়, শোরিং হচ্ছে কাঠ দ্বারা ঠেস দেওয়া হয়, আর স্ক্যাফোল্ডিং কাঠ, লোহা, বাঁশ যে কোনো ধারা কি নির্মাণ করা যায়। শোরিং হচ্ছে ত্রুটিপূর্ণ বুনিয়াদ বা বুনিয়াদকে শক্ত করতে শোরিং ব্যবহার করা হয়। বুনিয়াদ হচ্ছে এখানে বোঝাচ্ছে যে বুনিয়াদ মানে হচ্ছে ফাউন্ডেশন। আমরা অনেক সময় ফাউন্ডেশন করার সময় পাশাপাশি যদি কোনো বিল্ডিং থাকে বা পাশাপাশি কোনো যদি নির্মাণ কাজ থাকে, সেই ফুটিং করার সময় কি সেই নির্মাণ কাজ সহজে পড়ে না যায়, এর জন্য কি আমরা অস্থায়ীভাবে কি একটা দেওয়ালটাকে ঠেস দিয়ে রাখি, মানে একটা সাপোর্ট প্রদান করে থাকি অস্থায়ীভাবে। এই সাপোর্টটাকে বলা হয় আমাদের শোরিং বলা হয়। আর স্ক্যাফোল্ডিং হচ্ছে নির্মাণ কাজ মেরামত, নির্মাণ কাজ করার জন্য কি আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। এখন আরেকটা প্রশ্ন আছে যে স্ক্যাফোল্ডিংয়ে করার সময় যে প্রয়োজনীয় কিছু নিরাপত্তা ব্যবস্থা আছে। নিরাপত্তা ব্যবস্থাগুলো হচ্ছে যে কাঠামোর নিকটস্থ রাস্তা বা চলাচলের পথ যাতে ঠিক থাকে, ঠিক সেই ব্যবস্থা করে আমাদের স্ক্যাফোল্ডিং নির্মাণ করতে হবে। মানে স্ক্যাফোল্ডিং তৈরি করার সময় কিছু বিষয়ের উপরে বিবেচনা করতে হয়। স্ক্যাফোল্ডিংকে সঠিকভাবে সংযোজন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য কি আমাদের স্ক্যাফোল্ডিং ব্যবহার করতে হবে। এর উচ্চতা বেশি হলে নির্মাণের জাল বা ব্যবস্থা করতে হবে। যদি স্ক্যাফোল্ডিং উচ্চতা অনেক বেশি হয় তাহলে বাইরে থেকে কোনো প্রকার কি জাল বা নেট ব্যবহার করতে হবে, যাতে নির্মাণ কাজ করার সময় কোনো ইটের টুকরা বা কোনো মশলা বা নির্মাণ উপকরণ জানি রাস্তার মধ্যে সরাসরি পড়তে না পারে। যোগাযোগের জন্য মাইক বা অকি-টকি ব্যবহার করা যেতে পারে। শ্রমিকের কাজ চলাকালীন সময় বিপদ সম্পর্কে পুরোপুরি সচেতনতা, দায়িত্ব এবং কি কর্তব্য সম্পর্কে প্রশিক্ষকের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যায় এমন ধরনের কি আমাদের ব্যবস্থা রাখতে হবে, এবং হাসপাতাল স্থানান্তর করা যায়। এই হলো স্ক্যাফোল্ডিং। তোমাদের পড়া হচ্ছে স্ক্যাফোল্ডিং সম্পর্কে। তোমরা টোটাল যা আলোচনা করলাম ভিডিওটা পুরোপুরি দেখবা। ভিডিওটা টোটাল আমাদের 23 মিনিট সামথিং ভিডিও আছে। এই 23 মিনিট সামথিং ভিডিওটা দেখার সময় অবশ্যই বইটা ওপেন করবা, এবং আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবা। বই ওপেন না করলে হবে, এখানে তো চিত্র দেওয়া আছে এবং বই দেওয়া আছে। যদি প্রেজেন্টেশন দেখতে না পারো বা যদি পিকচার দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে বই ওপেন করতে পারো। বই ওপেন করার পর বইয়ের প্রতিটা লাইন দেখবা এবং অডিওগুলো শুনবা, তাহলে দেখবা স্ক্যাফোল্ডিং সম্পর্কে সকল ধরনের মোটামুটি প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবা। আর তোমাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের যে প্রশ্নগুলো আছে, 1 থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের। 1 থেকে শুরু করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 15টা প্রশ্ন আছে অতি সংক্ষিপ্ত। এই 15টা প্রশ্ন এবং 15টা প্রশ্ন, হ্যাঁ, এক কথা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন আগামী, আজকে কয় তারিখ, 13 তারিখ, 14, 15, 16, আগামী 16 তারিখে আমি পড়া ধরবো অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। সবাই পড়ে রাখবা, ঠিক আছে? আর যদি কারো কোশ্চেন থাকে এর মধ্যে আমাকে বলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।